হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। প্রত্যেক দিনের ন্যায় আজকেও নিয়ে চলে এসেছি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স, সাথে স্ট্যাটিক জিকে। যারা যারা এই ক্লাসটি করো অবশ্যই ক্লাসটা মন দিয়ে করবে এবং যে যে স্ট্যাটিক জিকেগুলো তোমার মিস হয়ে গেছে সেই স্ট্যাটিক জিকেগুলো প্লেলিস্টে গিয়ে সবাই দেখে নেবে, ঠিক আছে? কথা না বাড়িয়ে চলে আসবো প্রথম প্রশ্নে। কোন দেশ 1 বিলিয়ন ফলোয়ার্স সামিট আয়োজন করছে? কাতার, সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই, ভারত নাকি সৌদি আরব? 1 বিলিয়ন ফলোয়ার্স সামিট মানে যাদের যাদের অনলাইন প্ল্যাটফর্মে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে তাদের জন্য আর কি একটা সামিট আয়োজন হচ্ছে। সেটা আয়োজন করছে কে? আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন আসছে, হাবল টেলিস্কোপ সম্প্রতি কোন নতুন মহাজাগতিক বস্তু আবিষ্কার করছে? স্টার এক্স, গ্যালাক্সি, ক্লাউড 9 নাকি নেবুলা 5? হাবল টেলিস্কোপ এটা কিন্তু নাসার তৈরি এবং এই টেলিস্কোপটা কিন্তু সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ এখনো পর্যন্ত, ঠিক আছে? তো এর অ্যান্সার কি এসে যাবে বলে মনে হচ্ছে? ঠিক আছে, হাবল টেলিস্কোপ সম্পর্কে আমরা নিচে পড়বো, আবারও পড়বো। তো এর অ্যান্সারটা কিন্তু এসে যাবে ক্লাউড 9। ওকে, ক্লাউড 9, ঠিক আছে, নামে একটি নতুন মহাজাগতিক বস্তু কিন্তু আবিষ্কার করেছে হাবল টেলিস্কোপ। চলো হাবল টেলিস্কোপ সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো বলছে হাবল টেলিস্কোপটা কি? এটি একটি শক্তিশালী টেলিস্কোপ যা পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর থেকে মহাকাশের গভীরতম রহস্য উন্মোচন করতে সাহায্য করে, ঠিক আছে? একটা টেলিস্কোপ। এবং সবচেয়ে বড় কথা হলো যে হাবল টেলিস্কোপকে কখন পাঠানো হয়েছিল? এটা কিন্তু 1990 সালে হাবল টেলিস্কোপকে পাঠানো হয়। তো সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ বললে কিন্তু হাবল টেলিস্কোপ হবে এবং 1990 সালে এটাকে মহাকাশে পাঠানো হয়। এইবারে আমরা চলে আসবো একটু নাসার ডিটেলসে, ঠিক আছে? নাসা সম্পর্কেও মাঝে মধ্যে আমাদের প্রশ্ন এসে যায়, তো নাসার ব্যাপারটা আমরা দেখে নেব। আচ্ছা, কি বলছে নাসা? পুরো নাম কি? পুরো নাম হলো হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে নাসার পুরো নাম অ্যাব্রিভিয়েশন যে সমস্ত শর্টকাটগুলো হয় তাতে কিন্তু চলে আসতেই পারে। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ওকে? আচ্ছা, প্রতিষ্ঠাতা ভেরি 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 ইম্পর্টেন্ট। 1958 কিন্তু নাসা প্রতিষ্ঠা হয়। আর আমাদের ইসরো কবে হচ্ছে? 1969, তাই তো? আমরা জানি ইসরো প্রতিষ্ঠা হচ্ছে 1969 এবং আর্যভট্ট পাঠানো হচ্ছে 1975-এ, তাই তো? এটা যেন খেয়াল থাকে যে 6 বছর পর কিন্তু আর্যভট্ট অ্যাকচুয়ালি পাঠানো হচ্ছে, 6 বছর পর। আচ্ছা, যাই হোক, তাহলে ইসরো কবে প্রতিষ্ঠা হচ্ছে? 1958-এ, ঠিক আছে? ঠিক 11 বছর আগে, এই ইসরোর 11 বছর আগে নাসা তৈরি হচ্ছে, ঠিক আছে? সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। প্রতিষ্ঠাতাকে মার্কিন প্রেসিডেন্ট ডুইড ভি আইজেনহাওয়ার, ঠিক আছে? তো এটা অতটা মনে রাখার দরকার নেই। কোথায় আছে নাসার সদর দপ্তর সেটা ইম্পর্টেন্ট। এবং যেটা আর একটা ইম্পর্টেন্ট সেটা হলো হচ্ছে অ্যাপোলো 11, ঠিক আছে? অ্যাপোলো 11 কি 1969 সালে এই এই মিশনের মাধ্যমে নাসা প্রথমবারের মতো কোনো মানুষকে চাঁদে পাঠাতে সক্ষম হয়। যেটা হলো যে তোমার আছে না ওই নীল আর্মস্ট্রং, যিনি চাঁদে প্রথম পা রেখেছিলেন, তিনি কিন্তু এই অ্যাপোলো 11 করেই গেছিলেন, ঠিক আছে? অ্যাপোলো 11 করেই গেছিলেন এবং 1969-এ কিন্তু এই মিশনের মাধ্যমেই নাসা প্রথমবারের মতো চাঁদে লোক পাঠায়। কত সালে তাহলে অ্যাপোলো 11 যাচ্ছে? 1969-এ, যে বছর ইসরো প্রতিষ্ঠা হচ্ছে। চলো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে স্বরাষ্ট্র মন্ত্রক মানে হোম মিনিস্ট্রি ডেটা ম্যানেজমেন্টের জন্য কোন সিস্টেম চালু করেছে? NIDMS, ই ডেটা, ডিজিটাল ইন্ডিয়া নাকি IET সিস্টেম? হোম মিনিস্ট্রি ডেটা ম্যানেজমেন্টের জন্য একটা সিস্টেম চালু করেছে যাতে দেশের যে সমস্ত ডেটা আছে সেগুলোকে মানে তোমার স্টোর করা যায়, ঠিক আছে? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে
আইটিই সিস্টেম ডাটা ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এটা কিন্তু হোম মিনিস্ট্রি চালু করেছে। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো একটুখানি আমরা জেনে নেই ব্যাপারটা, একটু দেখে নেই আইইটি ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি কী কাজ করবে। এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম যা মূলত তথ্যের সঠিক ব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছে। এর মূল কাজ কি আছে? কাজ হচ্ছে ডেটা স্টোরেজ করবে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষা এবং প্রশিক্ষণের সংক্রান্ত ডেটা এক জায়গায় সুরক্ষিতভাবে রাখা হবে। আর তদারকির বিষয়টা কি, বিভিন্ন দপ্তরের কাজের গতিবিধি এবং তথ্যের আদান প্রদান সম্পর্কে এখানে পর্যালোচনা হবে। বেসিক্যালি মানে ডেটা সংরক্ষণ হবে এবং অ্যানালিসিস হবে, এটাই হচ্ছে আসল বক্তব্য। চলো নেক্সট প্রশ্ন বলছে, ভারত সম্প্রতি কোন প্রযুক্তিটির উদ্ভাবন বা বিকাশ করেছে? ন্যানো স্পিন প্রযুক্তি, রামন চালিত স্পিন নয়েজ স্পেকট্রোস্কপি, কোয়ান্টাম রামন ইমেজিং নাকি লেজার স্পেকট্রোস্কপি? নতুন একটা প্রযুক্তি ভারত আর কি তোমার বিকাশ করেছে বা ডিসকভার করেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু প্রযুক্তি রিলেটেড তাই এটা কিন্তু এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এর অ্যান্সার কি হয়ে যাবে বলে মনে হচ্ছে? ঠিক আছে, বলো তো। এর অ্যান্সার এসে যাবে অপশন নম্বর বি, রমন চালিত স্পিন নয়েজ এবং স্পেকট্রোস্কপি। ঠিক আছে, এই সম্পর্কে ছোট্ট করে একটু আমরা ইনফরমেশন জেনে নিই। ফার্স্টে আমরা রমন এফেক্টটা পড়ি। রমন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আগে বলে রাখি রমন এফেক্টটা কি। সেটা হচ্ছে 1930 সালে সিভি রমন এফেক্টের জন্য অ্যাকচুয়ালি তোমার নোবেল পুরস্কার পায়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, সিভি রমন। ঠিক আছে, ইনি কিন্তু নোবেল পাচ্ছেন 1930 নোবেল। ওকে, নোবেল। ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসে যে কত সালে তিনি নোবেল পান। এবার কি বলছে যে এটি ভারতের বিখ্যাত বিজ্ঞানী স্যার সিভি রমন আবিষ্কার করেছিল। যখন সিভি রমনের আবিষ্কারের জিনিসটা কি, রমন এফেক্টটা কি, যখন কোনো আলো কোনো বস্তুর ওপর পড়ে তখন আলোর বিচ্ছুরণ বা ছড়িয়ে পড়ার ধরন দেখে সেই বস্তুর অণুপরমাণুর গঠন বোঝা যায়। এইটাই হচ্ছে রমন এফেক্টের প্রধান বিষয়বস্তু। ঠিক আছে, তো কোনো রকমভাবে যদি কোশ্চেন আসে বড় টাইপের কোশ্চেন যে অ্যাকচুয়ালি রমন এফেক্টটা কী, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এইটাই বলতে হবে, যখন কোনো বস্তুর ওপর আলো পড়ছে তখন সেই আলোটা কীভাবে ছড়াচ্ছে সেই হিসাবেই বোঝা যায় যে ওই বস্তুর মধ্যে অণুপরমাণুর গঠনটা কেমন। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটু জিনিস, এইবারে যেটা দেখছিলাম যে স্পিন নয়েজ স্পেকট্রোস্কপি। ঠিক আছে, এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনগুলো সবসময় লাট্টুর মতো ঘোরে, যাকে স্পিন বলা হয়। একদম ইলেকট্রনগুলো এই তোমার ধরো নিউক্লিয়াসের পাশে যে ইলেকট্রনগুলো ঘুরছে এগুলো কিন্তু ওই লাট্টুর মতো ঘুরতে থাকে। এই ঘূর্ণনের ফলে সূক্ষ্ম শব্দ বা নয়েজ তৈরি হয়, তা বিশ্লেষণ করেই পদার্থের চৌম্বকীয় গুণাবলী বোঝা যায়। তাহলে দেখো কত অ্যাডভান্স একটা টেকনোলজি, রাইট? ঠিক আছে, এবার চলে যাব পরবর্তী CIJS 2.0 জাতীয় র্যাঙ্কিংয়ে কোন রাজ্যের পুলিশ প্রথম স্থান অধিকার করেছে? পশ্চিমবঙ্গ পুলিশ, উত্তরাখণ্ড পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ নাকি দিল্লি পুলিশ? প্রথম র্যাঙ্ক করেছে কোন পুলিশ? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরাখণ্ড পুলিশ। ঠিক আছে, উত্তরাখণ্ড পুলিশ কিন্তু ভারতবর্ষে ফার্স্ট র্যাঙ্ক করেছে অ্যাকর্ডিং টু ICJS। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন বলছে 53তম বিশ্ব বইমেলা। ঠিক আছে, 53rd ওয়ার্ল্ড বুক ফেয়ার কোথায় অনুষ্ঠিত হলো? কলকাতা, মুম্বাই, নতুন দিল্লি নাকি ব্যাঙ্গালোর? বিশ্ব বইমেলা, এর অ্যান্সার চলে আসবে
নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লিতে বিশ্ব বইমেলার উদ্বোধন করা হয়েছে। চলো নেক্সট। কোন দুটি ভারতীয় চলচ্চিত্র 2026 সালে অস্কারের তালিকায় প্রবেশ করেছে? খুব ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু এসএসসিতে আসার মতো বা স্টেটেও আসার মতো। এটা RR এবং পুষ্পা 2, কান্তারা এবং তানভি দ্য গ্রেট, জওয়ান এবং পাঠান, নাকি মেলা এবং 12th ফেল? কোন দুটো অস্কারের জন্য নমিনেশন পেয়েছে? এর অ্যান্সার এসে যাবে কান্তারা এবং তানভি দ্য গ্রেট। ঠিক আছে, এই দুটো মুভি কিন্তু অস্কারের জন্য নমিনেশন পেয়েছে এই বছর। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এক্ষেত্রে একটু ছোট্ট করে বলে রাখা দরকার, অস্কার অ্যাওয়ার্ড বা একাডেমিক অ্যাওয়ার্ড যেটা শুরু হয় দেওয়া, সেটা হচ্ছে 1929-এ। 16ই মে, আর মনে রাখতে হবে না, এইটা ইম্পর্টেন্ট। 1929-এ কিন্তু অস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে, 1929। বলছি, সম্প্রতি কোন উৎপাদিত দ্রব্যটি জিআই ট্যাগ পেয়েছে? নাগপুরি কমলা, নাগৌরি অশ্বগন্ধা, কাশ্মীরি জাফরান, নাকি দার্জিলিংয়ের চা? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে নাগৌরি অশ্বগন্ধা। ঠিক আছে, নাগৌরি অশ্বগন্ধা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, নাগৌরি অশ্বগন্ধা। নেক্সট। এটাও একটা ভালো প্রশ্ন। ঠিক আছে, এটাও একটা খুব ভালো প্রশ্ন। কোন রেলওয়ে জোন 2025 সালের সিগন্যাল অ্যান্ড টেলিকম এফিসিয়েন্সিতে শিল্ড পেয়েছে? উত্তর পূর্ব রেলওয়ে, পূর্ব রেলওয়ে, উত্তর মধ্য রেলওয়ে, নাকি দক্ষিণ রেলওয়ে? কি অ্যান্সার হয়ে যাবে যে বেস্ট সিগন্যাল ম্যানেজমেন্ট কোন কোন রেলওয়ের? এখানে উত্তর এসে যাবে অপশন নাম্বার সি, উত্তর ও মধ্য রেলওয়ে। আচ্ছা, এটা তো আমরা জানলাম। তাহলে এই যে উত্তর মধ্য, উত্তর দক্ষিণ, দক্ষিণ দক্ষিণ মধ্য, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একটা লিস্ট আছে, আমি লিস্টটা দিয়ে দিয়েছি। এই লিস্টটা একটু দেখো তোমরা। দেখো, লিস্টটা বলছে যে মধ্য রেলওয়ে যেটা, সেন্ট্রাল রেলওয়ে যেটা, সেটা কিন্তু আছে মুম্বাইতে। ঠিক আছে, পূর্ব রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে যেটা, সেটা কিন্তু আছে কলকাতায়। আমরা সবাই জানি কলকাতায় আছে। তারপরে ধরো উত্তর রেলওয়ে আছে নতুন দিল্লিতে, এবং এর মাঝখানে মাঝখানে ছোটো ছোটো আছে, সেগুলো রয়েছে উত্তর পূর্ব। এটা গোরখপুর। ঠিক আছে, এটা কিন্তু গোরখপুরে। আর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এটা কিন্তু মালিগাঁও, গুয়াহাটিতে আছে। ঠিক আছে, খেয়াল থাকে যেন এই চারটা কিন্তু যে আছে সবাই মুখস্থ করে। চেলসি ফুটবল ক্লাবের ম্যানেজার হিসেবে কে নিযুক্ত হয়েছে? থমাস টুচলে, লিয়াম রোসোনিয়ার, পেপ গার্দিওয়ালা, নাকি জোসে মারিনো? আচ্ছা, এর অ্যান্সার হয়ে যাবে লিয়াম রোসেনিয়র। ওকে, এতটাও ইম্পর্টেন্ট না, এমনি জাস্ট মনে রাখলে। তো আজকের মতো প্রশ্ন এই পর্যন্তই। সবাই ভালো করে পড়াশোনা করো, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা প্রত্যেক দিন করো, সাথে তোমার জিকের ক্লাসগুলোও আছে, সেগুলোও চেক আউট করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হেলদি, কিপ স্টাডি। থ্যাংক ইউ।